সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। মিয়ানমারে 1 বছরের জরুরি অবস্থা জারি করে ক্ষমতা গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা। পরীক্ষা ছাড়া অটো পাসের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ। এবার শতভাগ পাস হয় এগিয়ে ছেলেরা। সুইডেনের ওলফ পালমে মানবাধিকার পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্রের দ্য ব্ল্যাক লাইভস ম্যাটার গ্লোবাল নেটওয়ার্ক ফাউন্ডেশন। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে অসন্তুষ্টরা স্থানীয় পর্যায়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে বলে আশঙ্কা। সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগ। আমেরিকানদের ট্যাক্সের টাকা আমেরিকানদের পেছনেই খরচ করা উচিত বললেন জো বাইডেন। ফেডারেল সরকারের ক্রয়নীতি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর। চীনের উহানে করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল তদন্তের জন্য সাক্ষাৎকার নিতে পারবেন তারা। জাপানের এক ফ্ল্যাট বাড়ির ফ্রিজারের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নারীর মেয়েকে গ্রেপ্তার। ইটালিতে বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশিরা অপরিচ্ছন্ন কাজের জন্য দুর্নাম। এবার বিস্তারিত সংবাদ। শুরুতেই মিয়ানমারের সেনা অভ্যুত্থানের খবর। মিয়ানমারে 1 বছরের জরুরি অবস্থা জারি করে ক্ষমতা গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। সোমবার সকালে ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির প্রধান অং সান সুচি, দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট সহ বেশ কয়েকজনকে আটকের পরপরই জরুরি অবস্থা জারি করা হয়। এনএলডির মুখপাত্র নিয়ন্টু জানিয়েছেন, সোমবার সকালে অভিযান চালিয়ে এসব নেতাকে আটক করা হয়েছে। গত নভেম্বরের সাধারণ নির্বাচনের ফলাফলকে জালিয়াতি বলে উল্লেখ করেই মূলত ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। কমান্ডার ইন চিফ মিন অং লেইংয়ের কাছে দেশের ক্ষমতা হস্তান্তর করা হয়েছে। জরুরি অবস্থার মধ্যেই রাজধানী নাইপিদোতে মোবাইল ফোন ও রাষ্ট্রীয় টেলিভিশন এবং রেডিওর প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সামরিক বাহিনী নিয়ন্ত্রিত টেলিভিশন মায়াবতীর সম্প্রচার চালু রয়েছে। সোমবার সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিষয়টি মায়াবতীর মাধ্যমে সম্প্রচার করা হয়েছে। টেলিভিশনের এক বিবৃতিতে জানানো হয় যে কমান্ডার ইন চিফ মিন অং লেইং দেশের ক্ষমতা গ্রহণ করেছেন। গত 8 নভেম্বরের নির্বাচনে এনএলডি পার্টি 83% আসন পায়। এই ঘটনাকে সূচির বেসামরিক সরকারের প্রতি সর্বসাধারণের অনুমোদন হিসেবে দেখা হচ্ছে। 2011 সালে সামরিক শাসন শেষ হওয়ার পর এটি দ্বিতীয়বার নির্বাচন ছিল। তবে সামরিক বাহিনী নির্বাচনের ফলকে বাধাগ্রস্ত করেছে। তারা সুপ্রিম কোর্টে দেশটির প্রেসিডেন্ট এবং ইলেকটোরাল কমিশনের প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। সোমবার সকাল থেকেই রাজধানী নাইপিদো এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় সেনাবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়া বড় শহরগুলোতে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। মিয়ানমারের সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ঘটনায় নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ। পরীক্ষা ছাড়া অটো পাসের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হয়েছে। 2020 সালে 11টি শিক্ষা বোর্ডের 13,67,277 জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমান পরীক্ষার্থী ছিলেন। সবাই পাশ করেছে। এবার শতভাগ পাশ হওয়ায় এগিয়ে আছে ছেলেরা, তবে জিপিএ 5 পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে মেয়েরা। এবার পাশের হার ও জিপিএ 5 এর হার বেড়েছে। 2019 সালে এইচএসসিতে পাশের হার ছিল 73.93%। জিপিএ 5 পেয়েছিল 47,286 শিক্ষার্থী। পরীক্ষার্থী ছিলেন 13,36,629 শিক্ষার্থী। এবার জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছেলেরা পেয়েছে 78,469 জন এবং 83,338 জন মেয়ে জিপিএ 5 পেয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন 3,26,041 জন। এর মধ্যে জিপিএ 5 পেয়েছেন 57,926 শিক্ষার্থী। রাজশাহী শিক্ষা বোর্ডে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন 1,49,976 জন। এর মধ্যে জিপিএ 5 পেয়েছেন 26,568 শিক্ষার্থী। কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট শিক্ষার্থী ছিলেন 1,02,434 জন। এর মধ্যে জিপিএ 5 পেয়েছেন 9,364 শিক্ষার্থী। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডে এবার মোট পরীক্ষার্থী ছিলেন 1,33,746 জন। এর মধ্যে জিপিএ 5 পেয়েছেন 4,145 শিক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডে 88,302 জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে জিপিএ 5 পেয়েছেন 4,048 শিক্ষার্থী। এবার যুক্তরাষ্ট্রের খবর।
সুইডেনের ওলফ পালমে মানবাধিকার পুরস্কার 2020 জিতেছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী সংগঠন দ্য ব্ল্যাক লাইভস ম্যাটার গ্লোবাল নেটওয়ার্ক ফাউন্ডেশন। বিশ্বজুড়ে পুলিশি নৃশংসতা ও বর্ণবাদী সহিংসতার বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন গড়ে তোলার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সুইডেনের রাজধানী স্টকহোমে অনলাইন আয়োজনের মাধ্যমে ফাউন্ডেশনটিকে পুরস্কার প্রদানের কথা রয়েছে। পুরস্কারদাতাদের পক্ষ থেকে ফাউন্ডেশনের প্রশংসা করে বলা হয়, ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন দেখিয়ে দিয়েছে যে বর্ণবাদ ও বর্ণবাদী সহিংসতা শুধু আমেরিকান সমাজের সমস্যা নয়, এটা বৈশ্বিক সমস্যা। ভিন্ন একটি বর্ণের মানুষদের সঙ্গে সমভাবে মূল্যায়িত না হওয়া আফ্রিকান আমেরিকান সংখ্যালঘুদের কষ্ট, বেদনা ও ক্রোধকে অন্যান্যভাবে প্রকাশ করেছে এই ফাউন্ডেশন। 2013 সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু হয় বর্ণবাদ বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের। গত বছর জর্জ ফ্লয়েড, ব্রেওনা টেইলর সহ কয়েকজন কৃষ্ণাঙ্গের উপর চালানো পুলিশি নৃশংসতাকে কেন্দ্র করে তা আন্তর্জাতিক স্লোগানে পরিণত হয়। 1986 সালে আত্মাইর হাতে নিহত সুইডিশ প্রধানমন্ত্রী ও মানবাধিকার কর্মী ওলফ পালমের নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়। এর মূল্যায়ন $1,00,000। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে অসন্তুষ্টরা স্থানীয় পর্যায়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে এমন আশঙ্কায় তীব্র হুমকির সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগ। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বুধবার এক বুলেটিনে জানায়, 6 জানুয়ারি ক্যাপিটাল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলা কিছু চরমপন্থীদের উৎসাহিত করে থাকতে পারে। সরকারের কর্মকাণ্ডে হতাশ ব্যক্তিদের কাছ থেকে হুমকির সতর্কতা জানানো হয় বুলেটিনে। তবে এ সংক্রান্ত কোনো নির্দিষ্ট ষড়যন্ত্রের তথ্য পাওয়া যায়নি বলেও বুলেটিন উল্লেখ করা হয়। সফল প্রেসিডেন্সিয়াল অভিষেকের পর সামনের সপ্তাহগুলিতে হুমকির আশঙ্কা রয়েছে বলে বুধবারের বুলেটিনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, তথ্য থেকে জানা যায় আদর্শগতভাবে উদ্বুদ্ধ কিছু সহিংস চরমপন্থীরা সরকারের কর্মকাণ্ড ও প্রেসিডেন্ট পদের পরিবর্তন এবং মিথ্যা তথ্যের ভিত্তিতে উস্কানি পাওয়া অন্যান্য অসন্তোষের কারণে সংঘবদ্ধ হয়ে অস্থিরতা বা সহিংসতা চালাতে পারে। বুলেটিনে বলা হয়, কিছু স্থানীয় চরমপন্থী ক্যাপিটাল ভবনের ঘটনার মাধ্যমে নির্বাচিত কর্মকর্তা ও সরকারি সম্পত্তির প্রতি হামলা চালাতে উৎসাহিত হয়ে থাকতে পারে। গত 1 বছরের মধ্যে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে এই প্রথম কোনো সতর্কতা জারি করা হলো। কংগ্রেসে জো বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার সময় ক্যাপিটাল ভবনে হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। এর আগে ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের উদ্দেশ্যে বারবার দাবি করতে থাকেন যে প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির মাধ্যমে বাইডেন জয় পেয়েছেন। নজিরবিহীন এই হামলার ঘটনায় মার্কিন জনগণ স্তব্ধ হয়ে পড়ে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে দ্রুত তৎপর হয়ে ওঠে নিরাপত্তা বাহিনী। প্রসিকিউটররা জানান, তারা এখন পর্যন্ত হামলার সঙ্গে জড়িত সন্দেহে সম্ভাব্য 400 ব্যক্তিকে শনাক্ত করেছেন ও 135 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমেরিকানদের ট্যাক্সের টাকা আমেরিকানদের পেছনেই খরচ করা উচিত। নিজেদের কাঁচামাল দিয়ে নিজেদের শ্রমিকদের তৈরি জিনিসপত্র কেনার পেছনেই ট্যাক্সের টাকা খরচ করা উচিত বলে মনে করেন নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গত 25 জানুয়ারি ফেডারেল সরকারের ক্রয় নীতি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। ওই ক্রয় নীতিতে বলা হয়েছে, আমেরিকানদের আদায় করা বার্ষিক $600 বিলিয়ন বেশি ট্যাক্স আমেরিকানদের হাতেই ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এটি একটি জাতীয়তাবাদী রক্ষণশীল নীতি, কারণ অধিক দেশীয় পণ্য ক্রয় করা মানে বিদেশি পণ্যের বাজার সংকুচিত হওয়া। কিন্তু যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক প্রতিশ্রুতি ক্ষেত্রে জো বাইডেনের এই উদ্যোগ সম্ভবত খুব বেশি প্রভাব ফেলতে পারবে না। দেশের মানুষের দেয়া ট্যাক্সের অর্থ আমেরিকায় রাখার এই প্রচেষ্টা প্রায় 100 বছর আগের বিএ অ্যাক্টের কথা মনে করিয়ে দেয়। 1933 সালে প্রেসিডেন্ট হারবার্ট হোভার্ড বাই আমেরিকান অ্যাক্ট এ স্বাক্ষর করেন। ওই আইনের মাধ্যমে সরাসরি কেন্দ্রীয় সরকারের ক্রয় নীতি নিয়ন্ত্রণ করে আমেরিকানদের চাকরির সুযোগ বাড়ানোর চেষ্টা করা হয়। এতে বলা হয়েছিল, সরকারি এজেন্সিগুলোকে অবশ্যই $10,000 বেশি মূল্যের ক্রয় চুক্তির জন্য আমেরিকান দরদাতাদের অগ্রাধিকার দিতে হবে। শর্ত হলো, তাদের পণ্যের 50% আমেরিকায় উৎপাদিত হতে হবে এবং এর মূল্য বিদেশি বিকল্পগুলোর চেয়ে 6% বেশি হতে পারবে না। সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা ছাড়ার আগে বিদেশি কোম্পানিগুলোকে বাজার থেকে সরিয়ে দেওয়ার প্রয়াসে 10টি নির্বাহী আদেশ স্বাক্ষর করেন। চীনের ওহানে করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছে। চীনে পৌঁছার পর তদন্ত দলের সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। এখন তারা করোনার উৎস অনুসন্ধানে তদন্তের জন্য সাক্ষাৎকার নিতে পারবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তদন্ত দলের বিজ্ঞানীরা ওহানের বিভিন্ন গবেষণা কেন্দ্র, হাসপাতাল এবং সামুদ্রিক প্রাণীর বাজারের সঙ্গে সম্পৃক্ত লোকজনকে করোনার প্রাদুর্ভাবের বিষয়ে প্রাথমিক প্রশ্ন করবেন। চীনা কর্মকর্তাদের দেওয়া বিভিন্ন তথ্য, উপাত্ত এবং প্রমাণের উপরও এই গবেষণা নির্ভর করছে। 2019 সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী ওহান থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে।
চীনের বাইরে করোনা ভাইরাসের প্রকোপ 13 গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে গত 11 মার্চ দুনিয়া জুড়ে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে আশার কথা হচ্ছে, এখন আক্রান্তের পর সুস্থ হওয়ার হার দ্রুত বাড়ছে। এরই মধ্যে করোনার একাধিক টিকা আবিষ্কৃত হয়েছে। তবে করোনা ভাইরাসের মূল উৎস কোথায় ও কিভাবে ভাইরাসটির সংক্রমণ শুরু হয়েছে তা স্পষ্ট নয়। এই বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনকে দায়ী করে আসছিলেন। আর চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই মহামারী সম্ভবত চীন, স্পেন, ইতালি অথবা যুক্তরাষ্ট্রের বাইরের কোনো দেশে শুরু হয়েছে। হিমায়িত খাদ্যের মাধ্যমে এটি চীনে প্রবেশ করেছে বলেও দাবি করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা এ বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এবার নজর দেব জাপানে। জাপানের এক ফ্ল্যাট বাড়ির ফ্রিজারের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মৃত নারীর মেয়েকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেছেন 10 বছর আগে তার মা মারা যাওয়ার পর ফ্রিজারে মরদেহ লুকিয়ে রাখেন। আটক নারীর নাম ইউমি ইউশিমো, বয়স 48 বছর। পুলিশকে ইউমি বলেছেন, টোকিওতে যে ফ্ল্যাটে তার মা মেয়ে একসাথে থাকতেন তিনি সেই ফ্ল্যাট ছাড়তে চাননি। সে কারণেই তিনি মায়ের মৃতদেহ লুকিয়ে রাখেন, কারণ মিউনিসিপ্যাল হাউজিং কমপ্লেক্স ইউনিটের ইজারাপত্রে তার মায়েরই স্বাক্ষর ছিল। পুলিশ জানিয়েছে, ওই নারীর মৃতদেহ বেঁকিয়ে ফ্রিজারে ঢোকানো হয়েছিল। টোকিওর কাছে চিবা শহরের এক হোটেল থেকে ইয়োশিমোকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। মৃত নারীর শরীরের কোনো আঘাতের চিহ্ন নেই। তবে তিনি কখন এবং কিভাবে মারা গেছেন কর্তৃপক্ষ এখনও সেটা নিশ্চিত করতে পারেননি। ইয়োশিমোর বাসা ভাড়ার অর্থ বকেয়া থাকায় তাকে ওই ফ্ল্যাট বাড়ি ছাড়তে বাধ্য করা হয়। এরপর ওই বাসা পরিষ্কার করার জন্য যে পরিচ্ছন্ন কর্মীকে সেখানে পাঠানো হয়েছিল, সেই ফ্রিজারের ভিতর ওই লাশ খুঁজে পেয়েছে বলে খবরে জানানো হয়। ইতালিতে দীর্ঘদিন ধরেই বিপুল সংখ্যক বাংলাদেশির বসবাস। দেশটির আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশিদের অবদান অস্বীকার করার উপায় নেই। তাদের হাত ধরেই প্রতি বছর বাংলাদেশে আসছে মোটা অঙ্কের রেমিটেন্সও। তবে ইউরোপের দেশটিতে দু একজনের আচরণে মাঝে মধ্যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বাকি বাংলাদেশিদের। সম্প্রতি পরিবেশ নোংরা করার অভিযোগে ইতালির উত্তর পূর্বাঞ্চলীয় ট্রেব্রিসো শহরে জরিমানা করা হয়েছে এক বাংলাদেশিকে। এ নিয়ে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন শহরটির মেয়র নিজেই। এরপর বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েন বাকি বাংলাদেশিরা। গত বুধবার ট্রেভিসোর মেয়র মারিও কোত তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া স্ট্যাটাসে জানান, কিছুদিন আগে টেনিস স্টেডিয়ামের কাছে সরকারি রাস্তায় এক ব্যক্তি স্যাটেলাইট ডিশ ফেলে যান। এ নিয়ে খুব বেশি তথ্য না থাকলেও স্যাটেলাইট ও আশেপাশের সিসি ক্যামেরার ছবি দেখে স্থানীয় পুলিশ অপরাধীকে শনাক্ত করে। তার নাম প্রকাশ করা না হলেও মেয়র জানিয়েছেন, 45 বছর বয়সী ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। ট্রেভিসোর মেয়রের দেয়া তথ্য মতে ওই ব্যক্তি প্রথমে দোষ স্বীকার করতে চাননি। পরে তাকে 400 ইউরো জরিমানার পাশাপাশি ফেলে যাওয়া জিনিসটিও আবার বাসায় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মারিও কোতের ওই স্ট্যাটাসে অনেকেই বাংলাদেশিদের নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। কারো কারো মতে অভিযুক্ত ব্যক্তিকে 400 ইউরো জরিমানা অনেক কম হয়ে গেছে, এর পরিমাণ আরও বেশি হওয়া দরকার ছিল। কয়েক মাস আগেই ইতালিতে ব্যাপক হারে করোনা ভাইরাস সংক্রমণের জন্য বাংলাদেশিদের দিকে সন্দেহের আঙ্গুল তুলেছিলেন স্থানীয়রা। এ নিয়ে ইতালির পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও ব্যাপক আলোচনা সমালোচনা হয়। এবার বিশেষ সংবাদ। এবার শুনুন চোরের কাণ্ড। এক ভদ্র চোর এক নারীর গাড়ি চুরি করে পালানোর সময় ভেতরে বাচ্চা দেখতে পেয়ে আবার ফিরে আসে। এসে মায়ের হাতে বাচ্চাকে বুঝিয়ে দিয়ে সন্তান কিভাবে মানুষ করতে হয় সেই বিষয়ে কিছুটা জ্ঞান ঝাড়ার পর আবারও গাড়ি নিয়ে চম্পট দেয়। সম্প্রতি অদ্ভুত এ ঘটনা ঘটেছে ওরেগন অঙ্গরাজ্যের বেভারটন শহরে। জানা যায়, 4 বছরের সন্তানকে গাড়ির ভেতর রেখে একটি দোকানে কিছু কেনাকাটা করছিলেন ওই নারী। এ সময় গাড়ির দরজা লক না করেই চলে যান তিনি, বন্ধ করেননি ইঞ্জিনও। এই সুযোগটাই কাজে লাগায় চোর। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হুট করেই গাড়ির ভেতরে উঠে বসে আর বসেই দেয় সজোরে টান। তবে কিছু দূর গিয়েই চোরটি বুঝতে পারে সে যা চেয়েছে তার চেয়েও বেশি নিয়ে এসেছে। অর্থাৎ শুধু গাড়িই নয়, এর সঙ্গে ছোট্ট একটা বাচ্চাও চলে এসেছে। এরপরই ঘটে সেই অদ্ভুত ঘটনা। চোরটি গাড়ি ঘুরিয়ে আবারও দোকানের সামনে ফিরে আসে। এমন মুহূর্তে চোরেরই ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু এটা তো আর সাধারণ চোর নয়। সে বরং উল্টো বাচ্চার মাকেই খানিকটা কড়া কথা শুনিয়ে দেয়। বেভারটন পুলিশের মুখপাত্র ম্যাট হেন্ডারসন বলেন, বাচ্চাটিকে গাড়ির ভেতরে একা রেখে চলে যাওয়ায় সত্যি সত্যি সে মাকে জ্ঞান দিচ্ছিল, এমনকি তাকে পুলিশে দেওয়ারও হুমকি দেয়। পুলিশ জানায়, চোরের আদেশে বাচ্চাটির মা তার সন্তানকে কোলে তুলে নেন আর সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে আবারও চম্পট দেয় ওই চোর। ক্ষুধায় কাতর ছিল মাতৃহীন একটি বিড়াল ছানা। তাকে পরম আদরে কাছে টেনে নেয় পথের এক কুকুর। শুধু তাই নয়, বুকের দুধ পান করিয়ে ক্ষুধা নিবারণ করে মাতৃহীন এই বিড়াল ছানার। এই কাজটি নিয়মিতই করে যাচ্ছে কুকুরটি।
আর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে পড়ে। ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের একটি বাজারে এই ঘটনা ঘটেছিল বলে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে। এই ঘটনায় মুগ্ধ হয়ে স্থানীয় বাসিন্দারা জানান, প্রকৃতি তার নিজস্ব নিয়মেই চলে, সেই নিয়মকে বুঝতে বুঝতেই এগিয়ে চলে মানব সভ্যতা। তবে প্রকৃতির নিয়ম বোঝা অনেক সময় মানুষের ক্ষমতার বাইরে চলে যায়। তেমনই এক ঘটনা এই বিড়াল ছানাকে কুকুরের লালন করা। ভিডিওতে দেখা গেছে মেদিনীপুরের মোহনপুরের বড়াই বাজারে একটি বিড়াল ছানাকে দুধ পান করাচ্ছে একটি কুকুর। এই দৃশ্য দেখে খুশিতে ফেটে পড়ছেন এলাকার মানুষজন। এই ছিল আজকের মতো বিশ্ব বাংলা 24 টিভি চ্যানেলের সাপ্তাহিক খবর। শেষ করার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিয়ানমারে 1 বছরের জরুরি অবস্থা জারি করে ক্ষমতা গ্রহণ করেছে দেশটির সেনাবাহিনী। যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশের নিন্দা। পরীক্ষা ছাড়া অটো পাসের মাধ্যমে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ। এবার শতভাগ পাস হয় এগিয়ে ছেলেরা। সুইডেনের ওলফ পালমে মানবাধিকার পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্রের দ্য ব্ল্যাক লাইভস ম্যাটার গ্লোবাল নেটওয়ার্ক ফাউন্ডেশন। গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে অসন্তুষ্টরা স্থানীয় পর্যায়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে বলে আশঙ্কা। সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিভাগ। আমেরিকানদের ট্যাক্সের টাকা আমেরিকানদের পেছনেই খরচ করা উচিত বললেন জো বাইডেন। ফেডারেল সরকারের ক্রয়নীতি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর। চীনের ওহানে করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্ত দল তদন্তের জন্য সাক্ষাৎকার নিতে পারবেন তারা। জাপানের এক ফ্ল্যাট বাড়ির ফ্রিজারের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত নারীর মেয়েকে গ্রেপ্তার। ইটালিতে বিব্রতকর পরিস্থিতিতে বাংলাদেশিরা অপরিচ্ছন্ন কাজের জন্য দুর্নাম। সংবাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।